আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত, কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বহুতল ভবন। আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, দিতে হবে না কানাকড়ি। দলীয় নেতাকর্মী নয়, প্রকল্প তদারকি করবেন সরকারি কর্মকর্তারা। পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সবার আগে মন মানসিকতার পরিবর্তন আনার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। টাঙ্গাইলের বড় কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারের খুনোখুনি, নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নদ্দা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, উপরে এখান থেকে দেখি আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই পুনাই থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন শুধু ফায়ার সার্ভিস অথবা কোনো যদি ব্যবস্থা থাকতো পানির, তাইলে মনে করেন এখানে পানিটা মনে করেন এই বিল্ডিং এ যাইতো না আগুনটা। সড়কে অবস্থান করছিলাম, কিন্তু ফায়ার সার্ভিস আবার ব্রিফিং করার কারণেই আমি আবার ভেতরে চলে এসেছি। তবে সড়কের পরিস্থিতিও যদি বলি, এখনো আসলে সড়ক স্বাভাবিক হয়তো আরও হয়তো আধা ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। কারণ সকালেই সেই 6টায় যখন ফায়ার সার্ভিস এখানে প্রবেশ করে, ঠিক তখন থেকেই আসলে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক আসলে গাড়ি চলাচলের দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটি ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। তো আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া। পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের আগের পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত গায়ে
গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। আল আমিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুইটা ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। সদর উপজেলার বড়কলা গ্রাম সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বিপক্ষ মারামারি ডাল সুরকি নিয়ে এরা তো কিছু না, এত তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার